আমরা ঐতিহাসিক ৭ই মার্চ নিয়ে কথা বলবো। আর ৭ই মার্চের সেই ১৯ মিনিটের ভাষণের নানা বিষয় নিয়ে তাৎপর্য তুলে ধরার জন্য আজকে আমাদের স্টুডিওতে তিনজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আর আমাদের সেই কারণে অনুষ্ঠানের নাম রেখেছি ঐতিহাসিক ৭ই মার্চ, যেদিন ছিল স্বাধীনতার ডাক। চলুন দর্শক, আজকে পরিচিত হয়ে নিই। আমাদের আজকে যারা সম্মানিত অতিথি আছেন তাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আমাদের সঙ্গে আছে মারুফ রসল, লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, আমাদের সঙ্গে আছে বিএম লিপি আক্তার, ডাকসু নির্বাচন প্রার্থী এবং সভাপতি রোকেয়া হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করতে চাই আজকে ইকবাল সোবহান চৌধুরী আপনাকে দিয়ে প্রথমে, কারণ আজকে সেই ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালির মুক্তির ডাক দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই ১৯ মিনিটের ভাষণে স্বাধীনতার শোষণ এবং মুক্তির ডাক ছিল। স্বাধীনতার এত বছর পরও যদি জানতে চাই, আমরা কি সেই শোষণ এবং মুক্তি পেয়েছি নাকি নিজেরাই নিজেদেরকে শাসন করছি? ধন্যবাদ আপনাকে। আজকে আপনি বলেছেন যে এটি ঐতিহাসিক দিন। আমরা যারা সেই দিন সেই ইতিহাসকে দেখার সুযোগ হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে সেই ৭ই মার্চের সেই ঐতিহাসিক মুহূর্তে রেসকোর্স ময়দানে আমাদের সৌভাগ্য হয়েছিল উপস্থিত থাকার। এবং যখন আমাদের সেই রাজনীতির কবি সেদিনের লাখো লাখো মানুষের হৃদয়ের স্পন্দনকে যিনি আকৃষ্ট করে সেই ভাষণ দিয়েছিলেন, ওই দিন যারা আমরা উপস্থিত ছিলাম তাদের যে অনুভূতি, সেটি আজকের দিনে আপনি যেটি বলেছেন যে আজকের দিনে আমরা কিভাবে উপলব্ধি করি। দেখুন, সেদিনের ডাকে একটি বক্তব্য, একটি বক্তৃতা, ১৯ মিনিটের বক্তৃতা পাকিস্তানের শাসন শোষণকে ভেঙে চুরমার করে দিয়ে একটি জাতিকে মুক্ত করে দিল। মারুফ রসুল, আমি আপনার কাছে যেতে চাই। ১৯ মিনিটের সেই ভাষণ, নানান দিক ছিল সেইখানে, তথ্য ছিল, ভাষা শৈলী ছিল, দিক নির্দেশনা ছিল, আবেগ ছিল, প্রতিবাদ ছিল। আপনি একজন তরুণ প্রজন্ম হিসাবে সেই ভাষণটিকে কিভাবে মূল্যায়ন করেন? আমার কাছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটিকে একটি অভিসন্দর্ভের অংশ মনে হয়, একটি থিসিস পেপারের অংশ। ১৯ মিনিটের একটি ভাষণ, ১,১৬০টি শব্দ ছিল এই ভাষণে। বঙ্গবন্ধু জানতেন যে তার এই ৭ই মার্চের ভাষণটি আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডল, এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো এই ভাষণটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভাষণ, তারা অবজার্ভ করছে যে বঙ্গবন্ধু কি বলেন। তিনি একটি প্রশ্ন করেছেন, আমার উপর তোমাদের বিশ্বাস আছে? এবং জনগণ লাঠি উঁচু করে, হাত উঁচু করে বলেছেন আছে। এটা হচ্ছে একটি মেসেজ তিনি বহির্বিশ্বের কাছে দিলেন যে আমি সেই মানুষটি বক্তব্য দিচ্ছি যার উপরে ৭.৫ কোটি মানুষের আস্থা আছে। এই দাবি, এই বক্তব্যটি তিনি আদায় করে নিলেন। তারপর তিনি, এবং দেখবেন ঠিক এই বক্তব্যটির পর তিনি শর্ত দিচ্ছেন পাকিস্তানকে। এই বক্তব্যের পর তিনি দিচ্ছেন কেউ কলকারখানায় যাবা না। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছেন ৭ই মার্চে, এই ভাষণটি আমরা যারা আন্তর্জাতিকভাবে কাজ করেন এই ভাষণগুলো নিয়ে, তারা তো বলেছেন যে গেটিসবার্গ ভাষণের সঙ্গে সম্পৃক্ততা, বা নেহেরুর যে ভাষণটি ছিল ট্রাইস টু উইথ দ্য ডেস্টিনি, এই ভাষণগুলোর সঙ্গে বলেন। মোট 5টি ভাষণকে এই একটি কাতারে আনা হয়। বঙ্গবন্ধুর ভাষণটি সহ 4টি ভাষণ, গেটিসবার্গ অ্যাড্রেস, আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং এর, উইনস্টন চার্চিলের হচ্ছে উই শ্যাল ফাইট ইন দ্য বিচেস, এবং জওহরলাল নেহরুর হচ্ছে ট্রাইস টু উইথ দ্য ডেস্টিনি। এখন খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 4টি ভাষণের সঙ্গে বঙ্গবন্ধুর ভাষণের একেবারেই আলাদা একটি জায়গা, এই কারণে যে বঙ্গবন্ধু ভাষণটি দিয়েছেন এমন একটি জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় পাকিস্তান তার শত্রু, যে জায়গায় জনগণ 10 লক্ষ জনগণ সেখানে উপস্থিত হয়েছে শোনার জন্য তিনি কি নির্দেশ দেন, তার নির্দেশের উপর অনেক কিছু নির্ভর করছে। আরেকদিকে হচ্ছে তিনি জানেন যে তিনি যদি এমন কোন একটি, আপনি ১,১৬০টি শব্দের মধ্যে সেদিন একটি অসতর্ক শব্দ থাকলে বাংলাদেশের ইতিহাসটি, কারণ পাকিস্তান বসে আছে বাংলাদেশের এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে ঘোষণা করার জন্য। তারা বসে আছে, এটা তারা অপেক্ষা করছে যে বঙ্গবন্ধু একটি অসতর্ক উচ্চারণ করবেন আর এটিকে তারা বিচ্ছিন্নতাবাদী বলবে। আরো শুনবো। লিপি, যেতে চাই আপনার কাছে। সেই মুহূর্তের ওই ভাষণে তো অনেক নারীর অংশগ্রহণ ছিল, আমরা ছিলাম না, আমরা দেখিনি। সৌভাগ্যবান ইকবাল সোবহান চৌধুরীরা, কিন্তু আমরা দুর্ভাগ্যবান। কিন্তু
বারবার ইতিহাসকে তো কলুষিত করার চেষ্টা করা হয়, কিন্তু স্বাধীনতার সেই 7ই মার্চের ভাষণটি কি একমাত্র রক্ষা কবচ স্বাধীনতাকে রক্ষা করার? সেই ভাষণটা নিয়ে আপনার উপলব্ধি এবং আপনার যে প্রেরণা, সেই জায়গাটা শুনতে চাই, যে বাঙালি হিসেবে আপনার কেমন লাগে তরুণ প্রজন্মের চোখে? আচ্ছা, প্রথমে আমার বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের কথা যদি আসতে হয়, আমার সেই ফিদেল কাস্ত্রোর সেই উক্তিটির কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন যে আমি হিমালয়কে দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। বঙ্গবন্ধুর সাহসিকতা এবং ব্যক্তিত্ব হিমালয়ের মতো। ঠিক একইভাবে আমি কিন্তু বঙ্গবন্ধুকে দেখিনি, আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আজকে সৌভাগ্য মনে করছি, কারণ যারা দেখেছে, যারা ওই সময় ছিলেন, তাদের সাথে একই টেবিলে আছি। আর তাকে ওই সময়টা দেখার সৌভাগ্য হয়নি আমার, কিন্তু আমি তার আদর্শকে ধারণ করে আমি আজকে রাজনীতি করছি। এবং তরুণ প্রজন্ম, শুধু আমি না, তরুণ প্রজন্ম কিন্তু তাকেই উদ্দেশ্য করে, তাকেই অনুসরণ করে কিন্তু আজকে পথ চলছে। এবং তরুণ প্রজন্মের প্রতি তার অনেক দিক নির্দেশনা ছিল। যেমন একটি দিক নির্দেশনা ছিল, সে তরুণ প্রজন্মকে নিয়ে সবসময় ভাবতেন যে তরুণ প্রজন্ম হলো, কথা আটকে যাচ্ছে কেন আমার, একটু কাটা না, বলো, তুমি তোমার মতো করে বলো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কেমন কথা বেজে যাচ্ছে, আমার কথা তো বাজে না। হ্যাঁ, নিরস্ত্র মানুষ সেই মুক্তির ডাকে ঝাঁপিয়ে পড়েছিল। তার তরুণ প্রজন্মের প্রতি তার নির্দেশনা ছিল যে তরুণ প্রজন্ম হলো জাতির আশা, জাতির ভবিষ্যৎ। তরুণ প্রজন্মের উপর নির্ভর করে জাতির উন্নয়ন এবং জাতির চরম যেই দুর্ভাগ্য, সেটা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু অনেক বেশি এগিয়ে আছি এখন। তরুণ প্রজন্ম এখন আমরা যারা আছি, তারা বঙ্গবন্ধুকে অনুসরণ করেই কিন্তু আমরা কাজ করছি। এবং তার আদর্শ দেখা গেল, আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম গত বছর, আমরা ফ্রেন্ডরা, ওখানেও কিন্তু আমরা বাংলাদেশের পতাকাকে নিয়ে গিয়েছি। এবং আমরা যেই পাহাড়ে উঠেছি, ওখানেও আমরা পতাকা নিয়ে আমরা গেড়ে দিয়ে আসছি। ইকবাল সামাদ, যদি আপনার কাছে যেতে চাই, সেই ভাষণের মূল জায়গা যেটা ছিল মুক্তির ডাক এবং স্বাধীনতার ডাক। আমরা যদি বলি একটা অর্থনৈতিক মুক্তির ডাক তো অবশ্যই ছিল, সেই জায়গায় জানতে যাব কতখানি অর্থনৈতিকভাবে আমরা অগ্রসর হয়েছি। আমি লিপির ভাষায় বলতে চাই, সে রেফার করেছে ফিডেল ক্যাস্ট্রোর সেই কথাটি, যে আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি, হিমালয় দেখার প্রয়োজন নেই। 7ই মার্চের ভাষণ, তারা সেদিন উপস্থিত ছিল না। আপনারা বলছেন যে আপনারা সেই সৌভাগ্যবান হননি, দুর্ভাগ্য আপনাদের। দুর্ভাগ্য আমি বলবো না, কারণ 7ই মার্চের ভাষণটি যদি আজকে আমাদের নতুন প্রজন্ম শুনে, বা যে কোনো জাতির যে কোনো মানুষ যখন শুনে, তখন কিন্তু 7ই মার্চের ভাষণের মধ্য দিয়েই কিন্তু আমাদের জাতির পিতাকে চেনা যাবে, তার স্বপ্নকে জানা যাবে, তার ডাককে অনুসরণ করা যাবে। যেটি আমাদের নতুন প্রজন্মের ও বলল যে সেদিনের সেই মুহূর্তটি একমাত্র বঙ্গবন্ধু, একদিকে লক্ষ লক্ষ মানুষ শুনতে চাচ্ছে অবিসংবাদিত নেতা কি বলতে চান, পেছনে যারা ষড়যন্ত্রকারী অথবা যারা পাকিস্তানের শাসক, তারা জানতে চাচ্ছে তিনি কি বলতে চাচ্ছেন। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি কিন্তু বক্তব্যটি দিয়েছেন। এবং দেখুন, তার সামনে কোনো লিখিত কোনো ভাষণ ছিল না। তিনি তার মনের আবেগ, তার কৌশল, তার রাজনৈতিক প্রজ্ঞা এবং নেতৃত্বসুলভ যে ব্যক্তিত্ব, সেটি দিয়ে তিনি সেই দিনের ভাষণটি দিয়েছিলেন। দেখুন, আজকে যখন আমরা দেখি, আপনি বলেছেন যে একটি দেশকে মুক্ত করার জন্য তিনি ডাক দিয়েছিলেন, একটি জাতিকে। তিনি শুধু বাংলাদেশকেই যে মুক্ত করেছেন তা নয়, তিনি আমরা বাঙালি জাতি, আমাদের বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গেও আছে, কিন্তু তারা কিন্তু একটি জাতি নয়। আমরা কিন্তু একটি জাতি, কারণ আমাদের একটি স্বাধীন ভূখণ্ড আছে, একটি জাতীয়তা সত্তা আছে, এবং সেটি কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে দিয়েছেন। এবং আজকে যদি দেখুন, সেই আপনি যেটা বলেছেন যে মুক্তির বা স্বাধীনতার সুফল, অর্থনৈতিক যে মুক্তি, সেগুলো কিন্তু আজকের দিনে যদি দেখতে চান, তাহলে দেখবেন ইতিহাস আবার নতুন করে কথা বলছে। সেটিকে সেদিনের স্বপ্ন, যেমন মার্টিন লুথার কিং বলেছেন, আই হ্যাভ এ ড্রিম। বঙ্গবন্ধুর ড্রিম ছিল
বাংলাদেশ স্বাধীন করবেন। আর আজকে আরেকজন ড্রিম দেখছেন, তিনি হলেন ইতিহাসের টানে বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা, আজকের প্রধানমন্ত্রী। মারুফ রসুল, আপনার কাছে একটু যেতে চাই। আপনি বলছিলেন সেই ভাষণে 11টি নির্দেশনা ছিল। আমি জানতে চাই যে বঙ্গবন্ধুর সেই গণতান্ত্রিক যে আদর্শ ছিল এবং সেই ভাষণের মধ্যে যে গণতন্ত্র ছিল, সেটা কি বর্তমান বাংলাদেশে প্রতিফলিত হচ্ছে? বর্তমান বাংলাদেশে গণতন্ত্র কতটুকু প্রতিফলিত হচ্ছে সেটা ঠিক 7ই মার্চের ভাষণ থেকে যদি আমরা দেখি তাহলে হবে না। কারণ হচ্ছে যে 7ই মার্চের ভাষণের যে সন্ধিক্ষণের জায়গা, যেটা শ্রদ্ধেয় ইকবাল সোবহান চৌধুরী বললেন, সেই সন্ধিক্ষণের জায়গাটি কিন্তু এখন আমাদের নেই। আমরা আসলে স্বাধীনতা 1971 সালের 16ই ডিসেম্বর থেকে 2019 সালের মাঝখানে আমাদের গণতন্ত্রের বয়স কিন্তু খুব কম। আমরা সামরিকতন্ত্রের মধ্য দিয়ে গিয়েছি, আমরা মোল্লাতন্ত্রের মধ্য দিয়ে গিয়েছি। এই আলোচনাটি হয়তো আর একটু ভিন্ন জায়গায় থেকে যাওয়া যেতে পারে, যে গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞায়ন বা গণতন্ত্রের মূল্যায়নের জায়গাটি বর্তমানে কেমন। কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যেটি মনে হয়েছে, বঙ্গবন্ধুর মানে যে গণতন্ত্রকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করতে, যে বঙ্গবন্ধুর এই জায়গাটিও খুব তার ক্ষেত্রে তিনি বিচক্ষণ ছিলেন। কারণ 1971 সালের ঠিক 4 বছর আগে 1967 সালে বঙ্গবন্ধুর এটিও তার ম্যাপের মধ্যে ছিল, যে আপনি নিশ্চয়ই জানেন যে নাইজেরিয়ার বায়াফ্রাতে তরুণরা আন্দোলন করছিল, যে তারাও স্বাধীনতার জন্য আন্দোলন করছিল, কিন্তু কেবলমাত্র বিচ্ছিন্নতাবাদী মানে এই ট্যাগটি দিয়ে দেওয়ার কারণে বায়াফ্রা তরুণরা আজও স্বাধীন হতে পারেনি। বায়াফ্রারা রক্ত দিয়েছে কিন্তু স্বাধীনতা পায়নি। বঙ্গবন্ধু এটিকে গুরুত্বপূর্ণ সঙ্গে নিয়েছিলেন, এজন্য তিনি বলেছিলেন। আমি আরো কথা শুনবো, আপনি যেটা বলছিলেন আজ আমরা স্বাধীন কিন্তু স্বাধীনতা পাইনি। প্রিয় দর্শক, মেট্রোসম বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা, বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ, শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি। আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। প্রিয় দর্শক, আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। মারুফ রসুল, আপনি বলছিলেন আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা সেই পরিপূর্ণ স্বাদটা যা পাইনি। কিন্তু না পাওয়ার কারণগুলো যদি আমাকে একটু সংক্ষেপে জানান, কারণ আরো অনেক বক্তা আছে। খুব সহজ কথা হচ্ছে, আজকে যদি মানে যদি সত্যিকার অর্থে বলি, গণতন্ত্রের পূর্ণাঙ্গ স্বাধীনতা যদি আমাদের ভোগ করতে হয়, তাহলে আমাদেরকে আসলে আমাদের ইতিহাসের কাছে ফিরে যেতে হবে, 7ই মার্চের কাছে আসলে ফিরে যেতে হবে। লিপি, ইতিহাসের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তরুণ প্রজন্মের প্রতিনিধি আপনি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি বঙ্গবন্ধুর যে চেতনা সেটা কি সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে? বিগত যে কয়েকটি বছর গিয়েছে, 75 থেকে যে 96 পর্যন্ত, ওই সময়টায় যে আমরা ভুল ইতিহাসের মাধ্যমে যে আমরা চর্চা করেছিলাম, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু কষ্ট হচ্ছে, বাট এখন ঠিকভাবেই পরিচালিত হচ্ছে। তারপরেও আমি বলবো যে হ্যাঁ, এরও মধ্যে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে যেখানে ছাত্র রাজনীতি, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করি, এরও মাঝখানে কিন্তু আদর্শহীনতা কতগুলো রাজনৈতিক সংগঠন আছে। এবং এই যে আমাদের যে ডাকসু ইলেকশন 11ই মার্চ, এই নির্বাচনে কিন্তু আমরা দেখছি যে একটি ইসলামিক একটি সংগঠন, তারা শুধু ইসলামের উপরে ভর করে তারা কিন্তু আসছে নির্বাচনে, যে শুধু ধর্মটাকে পুঁজি করে তারা একটা রাজনৈতিক সংগঠন কখনো হতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু এটা তরুণ প্রজন্মকে আমার মনে হয় পথভ্রষ্ট করার একটা প্রচেষ্টা। এবং এখানেও কিন্তু বঙ্গবন্ধুর আদর্শটাই গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গবন্ধু যখন সরকার গঠন করেন, তিনি খুব সুস্পষ্টভাবে এই যে ধর্মীয় রাজনীতিকে তিনি সংবিধানে নিষিদ্ধ করেছিলেন। এটি তার বিচক্ষণতা ছিল, বাংলাদেশ সেই জায়গা থেকে সরে আসছে। এটাই হচ্ছে বাংলাদেশের আজকের যতগুলো মানে নেতিবাচক স্তম্ভ বাংলাদেশকে দেখাতে হয়, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে আসার কারণে। মারুফ, এই ঐতিহাসিক 7ই মার্চ এই ভাষণটি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান করে নিয়েছে। স্থান করে নেওয়াটা একটা অবশ্যই গৌরবের ব্যাপার, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ভাষণকে আরো বিস্তৃতি, অনেক বেশি ব্যাপকতা লাভ করার জন্য আপনি কি পরামর্শ দিবেন? আমার কাছে সবচেয়ে বড় বিষয়টি মনে হয়েছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকতার বিষয়টি তো পরে, আমরা কি আমাদের জাতীয় পরিমণ্ডলে এই ভাষণটির ব্যাপকতা বিস্তার করতে পেরেছি? আমাদের পাঠ্যপুস্তকে
আমরা কি 7ই মার্চের ভাষণটাকে অন্তর্ভুক্ত করতে পারি না? অথচ আপনি দেখুন বিভিন্ন সময় আমাদের পাঠ্যপুস্তক পরিবর্তন হয়েছে, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি ভাষণ যেটা আমাদের মুক্তিযুদ্ধের সূচনা পর্ব বলা যায়, মুক্তিযুদ্ধের মুখবন্ধ, সেই বিষয়টি কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বিষয়ে যখন পড়ানো হয় তখন এই সাথে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 10 বছরের অভিসন্দর্ভগুলো দেখেন, থিসিস পেপারগুলো দেখেন, কয়টি থিসিস পেপার হয়েছে 7ই মার্চের ভাষণ নিয়ে? অথচ আপনি যদি গুগলে সার্চ করেন আপনি দেখবেন যে 7ই মার্চের ভাষণ নিয়ে মানে টাইম ম্যাগাজিনের সাংবাদিকরা দীর্ঘ দীর্ঘ নিবন্ধ লিখেছেন। আমাদের সবচাইতে বড় যে বিষয়টা, এখন তথ্য প্রযুক্তির একটি ব্যাপকতা রয়েছে, আমাদের মানে বাংলাদেশ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ রাষ্ট্র, বিভিন্ন দিক থেকে, ক্রীড়া জগতের দিক থেকে, সাংস্কৃতিক দিকে, সব দিক থেকে। আমরা যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে যাই, বিভিন্ন জাতিসংঘের অধিবেশনগুলোতেও যখন যাওয়া হয়, তখনও কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ডেলিগেটসরা যান। এই ভাষণটাকে আমরা আমাদের একটি স্মারক হিসাবে প্রকাশ করতে পারি। বিভিন্ন রাষ্ট্রদূতরা আসেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসেন আমাদের এখানে, তাদেরকে আমরা শুভেচ্ছা উপহার হিসাবে দিতে পারি। লিপি, মারুফ অনেকখানি বলে দিয়েছে, কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে কি বলবেন? আর কি কি উপায় আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম, ভার্চুয়াল ওয়ার্ল্ড আছে। ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তকে আমার মনে হয় 5ম শ্রেণী পাঠ্যপুস্তকে আমার মনে হয় এই ইতিহাসগুলো সঠিকভাবে দেয়া থাকলে তাহলে কিন্তু আমাদের যে বেসিকটা যেখান থেকে আমরা গ্রো করি সেখান থেকে আমরা শিখে আসলে আমাদের কিন্তু বিকৃতি হওয়ার কোনো সুযোগ নাই। ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে যেতে চাই যে সেই 7ই মার্চের ভাষণের সময় কিন্তু বাংলাদেশের সেই সময় ওই সময়টাতে এত বড় বেশি খবরের কাগজ, টেলিভিশন, গণমাধ্যম কোনোটাই ছিল না। তখন ইম্প্যাক্টটা কি পড়েছিল সবকিছুর মধ্যে? না, দেখুন, সেদিন যখন ভাষণ হচ্ছিল তখন তো টেলিভিশন সরকারি আর বেতার ছিল, এই দুটোতেই কিন্তু তৎকালীন শাসক গোষ্ঠী, পাকিস্তানের সেনা শাসকরা, তারা কিন্তু সম্প্রচার করতে দেয়নি। কিন্তু পরের দিন আমাদের যে প্রিন্ট মিডিয়া ছিল সেখানে কিন্তু সেই ভাষণগুলো এসছে, এবং এই ভাষণ আসার কারণের জন্য পরবর্তীতে কিন্তু যারা সম্প্রচারে বাঙালি যে যারা সাংবাদিক বা কর্মচারী ছিলেন তারা কিন্তু পরে বাধ্য করেছেন সেই সম্প্রচারে এটাকে প্রচার করতে, পাকিস্তানের সেনা শাসিত যারা ছিলেন তাদের হুকুমকে অমান্য করে। এটাই কিন্তু একটা চেতনা। 7ই মার্চের বঙ্গবন্ধুর জাতির জনকের যে মূল লক্ষ্য সেটি হলো অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক মুক্তি। আপনাদের তিনজনকে মেট্রো সেভ টু দ্য পয়েন্টে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশ সৃষ্টির প্রবেশদ্বার যদি হয়ে থাকে 7ই মার্চের ভাষণ, সেই 7ই মার্চের ভাষণকে নিয়ে যদি ইতিহাস বারবার বিকৃতির চেষ্টা হয় সেটি কিন্তু হয়তো সম্ভব হবে না, কারণ তরুণ প্রজন্মের চোখে মুখে যে স্পর্ধা সেটি হয়তো স্বাধীনতাকে রক্ষা করে যাবে, লাল সবুজের পতাকাকে সবসময় তারা তুলে ধরবে। আর 7ই মার্চের ভাষণ হচ্ছে ভবিষ্যৎ, আগামী এবং সবকালের জন্যই রক্ষা কবচ। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি। আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি।